नमस्कार, वेलकम टू सीबीसी टपार और कम्पारेटिव बायोलॉजी कमांडो। आजकेर এই ক্লাসে আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের যে বিভিন্ন পদ্ধতি রয়েছে সেই বিভিন্ন পদ্ধতি সম্পর্কে। আপনারা প্রত্যেকেই হয়তো জন্ম নিয়ন্ত্রণের বেশ কিছু পদ্ধতি সম্বন্ধে অবগত রয়েছেন, কিন্তু এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে জানার আগে যেটা আমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়, আর দ্বিতীয় কথা আমাদের এই জন্ম নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তাই বা কেন হলো। তাহলে জন্ম নিয়ন্ত্রণ হচ্ছে যে প্রক্রিয়াতে কোনো একজন ব্যক্তি তিনি তার স্বাস্থ্যসম্মতভাবে, তিনি তার স্বাচ্ছন্দ্যভাবে তিনি চাইছেন যে কোনো রকম সন্তান উৎপাদন না করতে, সেই পদ্ধতিটাকে আমরা বলবো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। অর্থাৎ যে পদ্ধতিতে কোনো একজন ব্যক্তি তিনি সন্তান নিতে চাইছেন না, সেই প্রক্রিয়াগুলোকে আমরা বলবো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের ভারতের মতো হাইলি পপুলেটেড যে কান্ট্রি, এই কান্ট্রিতে কেন জন্ম নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা হলো? তার কারণ জন্ম নিয়ন্ত্রণ যদি না থাকে তাহলে অনেক দিকে আমাদের কিন্তু দেশের সমস্যা হয়, এবং সেটা শুধু দেশের সমস্যা না, আমাদের ইন্ডিভিজুয়াল মানুষেরও সমস্যা। কী রকম সমস্যা? যেমন যদি কোনো দেশে প্রচুর পপুলেশন হয়ে যায়, সেই দেশে বেকারত্বের হার বেড়ে যায় প্রচুর, এবং যেটা কিন্তু আমরা ভারতের মতো হাইলি পপুলেটেড কান্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় কথা, আমরা খাদ্য, বাসস্থান এইগুলোরও কি যোগান কমে যায়, তার ফলে দুর্ভিক্ষ দেখা যেতে পারে। 3 নাম্বার, শিক্ষার হার। বর্তমান দিনে আপনারা দেখবেন শিক্ষার মান কিন্তু কমে যাচ্ছে। আপনি দেখবেন আগেকার দিনে হয়তো এতজন লোক গ্র্যাজুয়েট হতে পারতো না, কিন্তু এখনকার দিনে প্রত্যেকেই প্রায় গ্র্যাজুয়েট হয়ে যাচ্ছে, বাট শিক্ষার মান কিন্তু কমে যাচ্ছে। এবং এর একটি অন্যতম কারণ হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধির ফলে অনেক রোগও বাড়ছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে অ্যাকচুয়ালি একটা দেশের ভারসাম্য কিন্তু বিঘ্নিত হচ্ছে। সুতরাং আমাদের সময় হয়েছে যে এই সময় আমাদের জন্ম নিয়ন্ত্রণ বা গর্ভ সঞ্চার রোধ নিয়ে আমাদের একটু ভাবার সময় কিন্তু এসে গেছে। তাহলে আমরা বুঝলাম যে জন্ম নিয়ন্ত্রণ বলতে কী বোঝায় এবং কেন এই জন্ম নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা রয়েছে। অর্থাৎ একজন ব্যক্তি তিনি চাইছেন যে তার ইচ্ছা মতো তিনি জন্ম নিয়ন্ত্রণ করতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে তিনি কি পদ্ধতি অবলম্বন করবেন সেই নিয়ে আজকের এই আলোচনা। দেখুন, একজন ব্যক্তির জননগত স্বাস্থ্যে ব্যাঘাত না ঘটিয়ে তিনি গর্ভনিরোধ বা কন্ট্রাসেপশন অবশ্যই করতে পারেন, এবং এই জন্ম নিয়ন্ত্রণ প্রধানত দুইভাবে হতে পারে। কিছু জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি রয়েছে যেগুলো হচ্ছে অস্থায়ী, অর্থাৎ তিনি এখন মনে করছেন যে তিনি সন্তান উৎপাদন করবেন না, কিন্তু পরবর্তীকালে তিনি মনে করলেই পুনরায় কিন্তু তিনি সন্তান উৎপাদন করতে পারবেন, অর্থাৎ সেটা অস্থায়ী। অন্যদিকে কিছু জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি রয়েছে যেগুলো হচ্ছে স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, অর্থাৎ সেক্ষেত্রে তিনি একবার যদি এই পদ্ধতিটা অবলম্বন করেন তাহলে পরবর্তীকালে তিনি কিন্তু আর সন্তান উৎপাদন করতে পারবেন না, অর্থাৎ সেটা স্থায়ীভাবে গর্ভনিরোধ বা স্থায়ীভাবে কন্ট্রাসেপশন হয়ে যাবে। সুতরাং সেই ব্যক্তি, তিনি মহিলা হোক বা তিনি একজন পুরুষ হোক, তিনি কিন্তু আর পরবর্তীকালে সন্তান উৎপাদন করতে পারবেন না। সেই পদ্ধতিটাকে আমরা বলছি স্থায়ী পদ্ধতি বা বন্ধ্যাত্বকরণ। অন্যদিকে কিছু পদ্ধতি রয়েছে যেগুলো আমরা এখন তিনি টেম্পোরারি চাইছেন যে তিনি সন্তান নেবেন না, কিন্তু পরবর্তীকালে তার ইচ্ছা অনুযায়ী তিনি কিন্তু পুনরায় সন্তান নিতে পারবেন। আজকের মেন যে ফোকাস সেটা হচ্ছে অস্থায়ী পদ্ধতি নিয়ে। দেখুন, অস্থায়ী পদ্ধতিকে আমরা প্রধানত 4 ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ 4 ভাবে কিন্তু এই অস্থায়ী পদ্ধতিতে জন্ম নিয়ন্ত্রণ করা যায়। কি কি? প্রাকৃতিক, বাধাদায়ক, আইইউডি বা ইন্ট্রাইউটেরাইন ডিভাইস এবং হরমোন গঠিত পদ্ধতি। এখন আমরা মেনলি আলোচনা করব সেটা হচ্ছে প্রাকৃতিক যে অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি রয়েছে সেটা নিয়ে। প্রাকৃতিক মানেই বুঝতে পারছেন যে এক্ষেত্রে মেনলি আমরা কোনো রকম যন্ত্র ব্যবহার করছি না, এক্ষেত্রে মেনলি আমরা কোনো রকম বস্তু ব্যবহার করছি না জন্ম নিয়ন্ত্রণের জন্য, পুরোটাই ন্যাচারাল। শুধুমাত্র এখানে আমরা খেয়াল রাখবো সময়ের উপর, এখানে আমরা খেয়াল রাখবো যে কোন উপায়ে
প্রাকৃতিকভাবে কোনো রকম বস্তু ব্যবহার ছাড়াই আমরা জন্ম নিয়ন্ত্রণ করতে পারবো সেই নিয়ে জানবো। তো প্রাকৃতিক পদ্ধতির একটি অন্যতম পদ্ধতি হচ্ছে উইথড্রল পদ্ধতি, বা যেটাকে বলা হয় প্রত্যাহার পদ্ধতি। এরই আরেকটা নাম হচ্ছে কোয়াইটাস ইন্টারাপ্টাস, ইন্টারাপশন থেকে এসছে। উইথড্রল পদ্ধতি বা প্রত্যাহার পদ্ধতি কি না, দেখুন, যতক্ষণ না পুরুষের শুক্রাণু মহিলার ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে ততক্ষণ তো সন্তান হবে না, তাই তো? তাহলে এক্ষেত্রে কি না, যখন শুক্রাণু যৌন মিলনের সময় পুরুষদের দেহ থেকে স্ত্রী দেহে যাচ্ছে, ঠিক সেই সময় শুক্রাণু রিলিজ হওয়ার আগেই যদি পুরুষ লিঙ্গ স্ত্রীর যোনিপথ থেকে বের করে নেওয়া হয়, তখন সেই পদ্ধতিটাকে বলা হয় উইথড্রল পদ্ধতি। এবং এই পদ্ধতির ফলে কি হবে, শুক্রাণু স্ত্রী দেহে যেতে পারবে না, আর শুক্রাণু যদি স্ত্রী দেহে যেতে না পারে তাহলে অবশ্যই সন্তান হবে না, আর সন্তান না হলো মানেই জন্ম নিয়ন্ত্রণ একদম সাকসেসফুল। 2 নম্বর যে পদ্ধতি রয়েছে প্রাকৃতিকের ক্ষেত্রে সেটা হচ্ছে ক্যালেন্ডার মেথড, বা যেটাকে বলা হয় রিদম পদ্ধতি। কি জিনিসটা না, দেখুন, একজন মহিলার যে 28 দিনের রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল হয়, এবং এই যে 28 দিনের প্রথম 4 থেকে 5 দিন হয় মেনস্ট্রুয়েশন বা রজচক্র। মেনস্ট্রুয়েশন বা রজচক্র চলাকালীন যদি কোনো ব্যক্তি যৌন মিলন করে তাহলে কিন্তু সন্তান সম্ভব হবে না। হোয়াই? তার কারণ মেনস্ট্রুয়েশনের ফলে অলরেডি ডিম্বাণু দেহের বাইরে, মহিলার দেহের বাইরে চলে গেছে। তাহলে মহিলার দেহের বাইরে ডিম্বাণু চলে গেছে, তাহলে শরীরের ভিতরে তো ডিম্বাণু নেই, তার ফলে সেখানে কিন্তু নিষেক হবে না। একইভাবে তাহলে প্রথম রজচক্রের প্রথম 4 থেকে 5 দিন হচ্ছে একদম সেফ। একইভাবে রজচক্র যে পরবর্তী রজচক্র আসবে, এখানে আপনাকে কিন্তু একটা ক্যালেন্ডার ফলো করতে হবে। পরবর্তী রজচক্র যেদিন হবে, মানে আজকে যদি রজচক্র হয়, ঠিক এর পরে 28 থেকে 30 দিন পর পুনরায় রজচক্র হবে। তাহলে যখন পুনরায় রজচক্র যে ডেট হচ্ছে তার ঠিক 10 দিন বা তার ঠিক 8 থেকে 10 দিন আগে, সেই ডেটটাও হচ্ছে কিন্তু একদম সেফ। এটা কখন? এটা হচ্ছে রজচক্রের একদম যখন শুরু হবে তার 8 থেকে 10 দিন আগে, আর এটা হচ্ছে রজচক্রের 4 থেকে 5 দিন পর। দ্যাট মিন্স রজচক্র আজকে যদি মেনস্ট্রুয়েশন শুরু হয়, আজ থেকে 4 থেকে 5 দিন হচ্ছে সেফ পিরিয়ড, এবং এই পিরিয়ডে যদি যৌন মিলন করা হয় তাহলেও কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করা যাবে, কারণ সেক্ষেত্রে ডিম্বাণু মহিলার শরীরে নেই। একই রকমভাবে 8 থেকে 10 দিন কেন না, ডিম্বাণু উৎপাদিত হয় 14তম দিনে রজচক্রের। যদি রজচক্র সম্বন্ধে ডাউট থাকে, আমি মেনস্ট্রুয়াল সাইকেল পড়িয়েছি, সেই ভিডিওটা একটু দেখে নেবেন। তো এই 8 থেকে 10তম দিনে, তার আগে আর কি 28তম দিনের আগে 8 থেকে 10তম দিন সেটা হচ্ছে সেফ, কেননা সেক্ষেত্রেও ডিম্বাণু নষ্ট হয়ে গেছে, এবং তার ফলে সেক্ষেত্রেও কিন্তু আপনার নিষেক হবে না, তার ফলে সেখানেও কিন্তু গর্ভ সঞ্চার রোধ করা যেতে পারে। 3 নাম্বার যেটা হচ্ছে প্রাকৃতিক পদ্ধতির একদম অন্যতম পদ্ধতি, যেটাকে বলা হয় বিলিংস পদ্ধতি। বিলিংস, এটা বিজ্ঞানীর নাম অনুসারে হয়েছে বিলিংস পদ্ধতি। না, এই ক্ষেত্রে কি করা হয় না, একজন মহিলার যখন রজচক্র হবে বা একজন মহিলার যখন যোনিপথে শ্লেষ্মা নির্গত হবে, তো সেই শ্লেষ্মা সেটা 2টো আঙুলের মাধ্যমে বা কিট পাওয়া যায় কিনতে, সেই কিটের মাধ্যমে যদি টেনে নেওয়া হয়, ফর এক্সাম্পল এখানে শ্লেষ্মাটা নিয়ে 2টো আঙুলকে যদি পরস্পর সরিয়ে নেওয়া হয়, যদি শ্লেষ্মাটা সরু সুতোর মতো আকার ধারণ করে, তার মানে ডিম্বাণু নিঃসরণ হয়েছে। তার মানে এই সময় যদি যৌন মিলন করা হয় তাহলে কিন্তু একদম গর্ভ সঞ্চার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। সুতরাং যদি ওই মিউকাস 2 আঙুলের মধ্যে টেনে নিয়ে যদি সরু সুতোর মতো না আকার ধারণ করে, অর্থাৎ মোটা একদম আকার ধারণ করছে, সরু সুতোর মতো সরু হয়ে যাচ্ছে না, তার মানে ডিম্বাণু নিঃসরণ হয়নি, একদম সেফ পিরিয়ড। সেই সময়তেও যদি যৌন মিলন করা হয় তাহলেও কিন্তু জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করা হবে, অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু গর্ভ সঞ্চার হবে না। সুতরাং আমরা বেশ কিছু পদ্ধতি দেখছি প্রাকৃতিক পদ্ধতি, যার মাধ্যমে কিন্তু একজন মহিলা বা একজন পুরুষ
চাইলেই সেই ঠিকমতো আর কি ব্যবস্থাপনা অবলম্বন করে, ঠিকমতো ক্যালেন্ডার মেথড অবলম্বন করে জাস্ট এখানে সময়ের ক্যালকুলেশনে জাস্ট এখানে বুঝতে হবে যে কখন কোনটা কি ঘটছে, সেই মতো কিন্তু সে জন্ম নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়া মহিলাদের বডি টেম্পারেচার দেখে, যেটাকে বলা হয় বিবিটি টেস্ট, সেই বডি টেম্পারেচার দেখেও কিন্তু একজন মহিলার জন্ম নিয়ন্ত্রণ সে পদ্ধতি অবলম্বন করতে পারে। কেননা ডিম্বাণু নিঃসরণকালে একজন মহিলার বডি টেম্পারেচার হঠাৎ কমে যায়, তারপরে হঠাৎ করে বেড়ে যায়, অর্থাৎ বডি টেম্পারেচারের একটা ফ্ল্যাকচুয়েশন দেখা যায়। সুতরাং যদি কেউ পারদর্শী হয় তবেই কিন্তু এই প্রাকৃতিক পদ্ধতিগুলো অবলম্বন করে সে জন্ম নিয়ন্ত্রণ করতে পারবে। আমরা পরের ক্লাসে দেখব যে প্রাকৃতিক পদ্ধতি তো প্রত্যেকে অবলম্বন করতে পারবে না, অতটা দক্ষ নয়, এবং এক্ষেত্রে সফলতার হারও কিন্তু বেশ কম। সেই জন্য আমরা বাধাদায়ক বা আইইউডি বা হরমোন গঠিত বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারি। এছাড়া একদম আলটিমেট শেষ অপশন সে তো স্থায়ী বন্ধ্যাত্বকরণ পদ্ধতি রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করছি ভিডিওটা থেকে কিছু শিখতে পেরেছেন। দেখা হচ্ছে পরের ক্লাসে।